আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগতম ইএমজি ব্রাদার্স এলটিডির নতুন একটি ট্রাভেল ব্লগে। আজকের ভিডিওতে আমরা আপনাদের দেখাবো কক্সবাজার থেকে ঢাকা পর্যন্ত সৌদিয়া পরিবহনের নন এসি বাস জার্নি। ভাড়া কত, কত সময় লাগে, বাসের সার্ভিস কেমন, সিট কতটা আরামদায়ক, ড্রাইভিং কেমন, সব কিছুই জানাবো আজকের এই ভিডিওতে। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক। সকালে আমাদের বাস ছাড়ার নির্ধারিত সময় ছিল সকাল ৯টা। আমরা ৮টা ৫৫ মিনিটের দিকে কাউন্টারের সামনে এসে দেখি আমাদের বাসটি আগে প্রস্তুত হয়ে দাঁড়িয়ে আছে। এটাই ছিল সৌদিয়া পরিবহনে আমাদের প্রথম ভ্রমণ, তাই শুরুতে সার্ভিস সম্পর্কে খুব বেশি ধারণা ছিল না। বাসে উঠে প্রথমে সিটগুলো ভালোভাবে দেখে নিলাম। সিটে হেডরেস্ট ছিল, তবে কোনো লেগ রেস্ট ছিল না। দীর্ঘ ১০-১২ ঘন্টা যাত্রার জন্য সিটগুলো আরও একটু নরম ও আরামদায়ক হলে অভিজ্ঞতা আরও ভালো হতো। সকাল ৯টায় বাস ছাড়ার কথা থাকলেও প্রায় ৫ মিনিট দেরিতে সকাল ৯টা ৫ মিনিটে আমাদের যাত্রা শুরু হয়। আমাদের ভাড়া পড়েছিল জনপ্রতি ১১০০ টাকা। ধীরে ধীরে বাসটি কক্সবাজার শহর ছেড়ে ঢাকার উদ্দেশ্যে এগিয়ে যেতে থাকে। যাত্রা শুরুর কিছুক্ষণ পরে হালকা গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়, তবে সৌভাগ্যবশত বৃষ্টিটা খুব বেশিক্ষণ স্থায়ী হয়নি। কক্সবাজার থেকে ঢাকা পর্যন্ত দূরত্ব প্রায় ৩৯০ কিলোমিটার। এই রুটে সাধারণত বাসগুলো রামু, চকরিয়া, লোহাগাড়া, চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী ও নারায়ণগঞ্জ অঞ্চল অতিক্রম করে ঢাকায় প্রবেশ করে। চকরিয়া এলাকায় প্রবেশের সময় কিছুটা যানজট চোখে পড়ে। তবে আমাদের ড্রাইভারকে পুরো জার্নিতে খুব সচেতন ও নিরাপদভাবে গাড়ি চালাতে দেখেছি। অতিরিক্ত গতি, অপ্রয়োজনীয় ওভারটেক বা ঝুঁকিপূর্ণ ড্রাইভিং প্রায় দেখাই যায়নি।
লোক থাকবো না, ভিতরে মালামানি যাত্রা রাখবেন, প্রয়োজনীয় জিনিস থাকলে নিয়ে যান। সকাল 11:40 আমাদের প্রথম যাত্রা বিরতি দেওয়া হয় চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার মিডওয়ে ইন হাইওয়ে রেস্টুরেন্টে। হাইওয়ে রেস্টুরেন্টগুলোর মতো এখানেও খাবারের দাম তুলনামূলক বেশি ছিল, তাই আপনাদের জন্য একটি পরামর্শ: খাবার অর্ডার করার আগে অবশ্যই মূল্য জেনে নেবেন। আমরা কিছুটা বিশ্রাম নিয়ে দুপুর 12:02 আগে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিই। লোহাগাড়ার রাস্তা তখন ভেজা ছিল, মনে হচ্ছিল আমাদের পৌঁছানোর কিছুক্ষণ আগে সেখানে বৃষ্টি হয়েছে। এই পর্যন্ত পুরো যাত্রার বাসের গতি 100 কিলোমিটার উপরে যেতে দেখিনি। অনেক বাসকে আমাদের বাসকে ওভারটেক করতে দেখেছি, কিন্তু আমাদের বাস খুব একটা কাউকে ওভারটেক করেনি। যারা নিরাপদ ড্রাইভিং পছন্দ করেন তাদের জন্য বিষয়টি অবশ্যই ইতিবাচক। পথে আমরা অতিক্রম করে চট্টগ্রাম বাইপাস, ফেনী এবং কুমিল্লার বিস্তীর্ণ মহাসড়ক। বাংলাদেশের অন্যতম ব্যস্ত এই ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এখন আগের তুলনায় অনেক উন্নত, যার ফলে যাত্রাও অনেক বেশি আরামদায়ক হয়েছে।
ভাইয়া হোটেল যাত্রা বিরতি 20 মিনিট, হোটেল যাত্রা বিরতি 20 মিনিট। বিকেল 4:50 আমাদের দ্বিতীয় যাত্রা বিরতি দেওয়া হয় কুমিল্লার 14 গ্রাম উপজেলার টাইম স্কোয়ার রেস্টুরেন্টে। সৌদিয়া পরিবহনের অধিকাংশ বাসই সাধারণত এখানে বিরতি দিয়ে থাকে। আমরা হালকা নাস্তা করে কিছুক্ষণ বিশ্রাম নিই। বিকাল 5:20 আবারও শুরু হয় ঢাকার পথে শেষ পর্বের যাত্রা। এদিকে বিকেল ধীরে ধীরে সন্ধ্যায় রূপ নিচ্ছে। সন্ধ্যা গড়িয়ে রাত নামছে। রাস্তার দুই পাশে জ্বলে উঠছে অসংখ্য আলোর ঝলকানি। যারা সাইড করতেছে এদের পকেটে আছে সবাই। তাদের যদি আপনারা শুনে থাকলে এখন আপনি দেখতে আপনি আন্দোলন আপনাদের রাস্তায় কাটাবেন। আমার অনেক সময় বাজি এসে দিচ্ছা না বারো দিন থেকে টালি এখন লাগে কেন নাম বাজে দাও যার জ্ঞান থেকে সাইড করে করতে গিয়ে এই দাম লাগবে লবি দেখবে যত দর ঢুকতে পারবো তত ওখানে যেতে পারবো চলে আসতে পারবো। প্রচুর দাম দীর্ঘদিনের শেষে ঢাকার দিকে এগিয়ে যাওয়ার অনুভূতিটাই ছিল আলাদা। কাঁচপুর যাত্রাবাড়ি সায়দাবাদ এলাকার দিকে আসতে স্বাভাবিকভাবে যানবাহনের চাপ কিছুটা বেড়ে যায়, তবে বড় ধরনের কোনো জাম পড়তে দেখিনি।
অবশেষে রাত 8টায় আমরা পৌঁছে যাই ঢাকার গোলাপবাগ এলাকায়। অর্থাৎ কক্সবাজার থেকে ঢাকা পর্যন্ত আমাদের মোট যাত্রার সময় লেগেছে প্রায় 11 ঘন্টা। সব কিছু মিলিয়ে সৌদিয়া পরিবহনের এই যাত্রাকে আমি বলবো নিরাপদ, শান্ত, পরিবার নিয়ে ভ্রমণের জন্য উপযোগী। তবে সিটে আরাম যদি আরেকটু উন্নত করা যায় তাহলে অভিজ্ঞতা আরও ভালো হবে। আজকের ভিডিও এই পর্যন্ত। আপনারা যদি কখনো সৌদিয়া পরিবহনে ভ্রমণ করে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে আপনাদের অভিজ্ঞতা জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্ট করুন, আর ইএমটি ব্রাদার্স এলইডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখাবো পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।